আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রধান যিনি অশোক দত্ত এখন মারা গেছেন। 1999 সালে উনি বলেন না, এটা খালি ঢিপি না, এর মধ্যে অন্য কিছু থাকতে পারে। এবার 2003 সাল থেকে 9 দফায় 2016 সাল পর্যন্ত এটা খনন কার্য হয়। পুরো যেন মনে হচ্ছে একটা গুহার ভিতরে দাঁড়িয়ে রয়েছি, যেরকম মানে আগেকার দিনের যেরকম গুহা হতো এরকম। এই স্ট্রাকচারটা দেখুন, এই জায়গাগুলো দেখুন, দেখুন পুরো একটা গুহার আকৃতি, যেন মনে হচ্ছে এগুলো ইট পাথর দিয়ে তৈরি। ইটের পোর্শনটাই বেশি পাওয়া গেছিলো আর কি ওখানে মোগলমারিতে। ইটেরই বিভিন্ন রকমের ডিজাইন, মানে পদ্ম ডিজাইন করা বা বিভিন্ন মূর্তি ডিজাইন করা ইটের ওপরই। তো ওই এখানে ইটের পোর্শনটা ওই কারণে একটু বেশি, ওই ইটের ওই ফর্মটা আছে। এই যে পোর্ট্রেটটা এখন আপনারা দেখছেন স্ক্রিনে, এটা কিন্তু হচ্ছে মোগলমারি খনন চিত্রের যে অংশ, তারই কিছুটা অংশ এখানে তুলে ধরা রয়েছে ছবির মাধ্যমে, যা হয়েছিল 2003 থেকে 2016। তো তার বিভিন্ন কপি এখানে রয়েছে। সেখানে খনন কার্যে দেখা গেছে সরস্বতীর মতন দেখতে বা বিষ্ণু বা তারা মা এদের উপস্থিতি পাওয়া গেছে। এখনো পর্যন্ত খনন কার্য 20% সম্পন্ন হয়েছে। বাকি 80% খোঁড়া হলে হয়তো ওর মধ্যে আমরা দুর্গা মাকেও দেখতে পাবো। বাঙালির সব থেকে বড় মহোৎসব দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি। তাই আমি এই মুহূর্তে চলে এসেছি আরও একটা দক্ষিণ কলকাতার খুব বড় পুজো মণ্ডপে, যার পুজোও কিন্তু আপনারা দক্ষিণ কলকাতায় আসলে অবশ্যই দেখে থাকেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরপুকুর এসডি পার্কের পুজো মণ্ডপে। আর সত্যি কথা বলতে পুজোর আগে ঠাকুর দেখার মজাটাই কিন্তু খুব আলাদা। তাই আমি বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি আপনাদের সামনে এই চ্যানেলেরই আমাদের যে বিশেষ পর্ব চলছে এই মুহূর্তে, পুজো প্রস্তুতি পর্ব 2025, সেই সিরিজের মাধ্যমেই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ঠাকুরপুকুর এসডি পার্কের যে পুজো প্রস্তুতি এই মুহূর্তে সেটা তুলে ধরবো। বলা যেতে পারে এটা কিন্তু একদম মানে শেষ মুহূর্তের প্রস্তুতি। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন এবং একদম অবশেষে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে, পারলে কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে পুজোপ্রেমী যারা মানুষজন রয়েছেন তাদের কাছেও আপনাদের এই শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এই হচ্ছে ডিএইচ রোড বা ডায়মন্ড হারবার রোড, যার এই বাঁ দিকের অংশটা চলে যাচ্ছে সোজা ঠাকুরপুকুরের দিকে, আর এই রাস্তারই যে ডান দিকের অংশ সেটা চলে যাচ্ছে বেহালার দিকে। আর এই পুজোটা কিন্তু হয় একদম রাস্তার ওপরেই, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন। আর এটা যে স্টপেজে আপনাদেরকে নামতে হবে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যে স্টপেজে আপনারা নামবেন সেটা হচ্ছে ঠাকুরপুকুর এসডি পার্ক বা স্টেট ব্যাংক পার্ক, এটাই হচ্ছে কিন্তু এর স্টপেজ। আর এটা হচ্ছে এই মুহূর্তে বাইরের যে অংশটা। আর ওভারঅল যদি প্যান্ডেলের স্ট্রাকচারটা বলি তো কতটা খালি লম্বা দেখুন, দেখুন এখান থেকে কিন্তু শুরু, আর এই পুরো অংশটা কিন্তু চলে এই বাইরেও দেখুন তার মানে বিভিন্ন রকম যে থিম যেটা, সেটাকে সামঞ্জস্য রেখে বাইরের যে দেওয়ালের অংশটা সেটাও তৈরি করা হয়েছে, যেটা এবছরের থিম প্রত্নকথা। তো প্রত্নতাত্ত্বিক বিষয় বিভিন্ন জিনিস আপনারা এখানে দেখতে পাবেন, যা ভেতরে নিয়ে গিয়েও আপনাদেরকে দেখাবো। তো এইরকম পুরো স্ট্রাকচার বাইরে থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে। আর দেখুন, যেটা বলছিলাম, কত বড় জায়গা জুড়ে কিন্তু এই পুজোটা হচ্ছে। এই যে ঘেরা রয়েছে কালো প্লাস্টিক দিয়ে, এই অংশ অবধি কিন্তু এই পুজোটা বিস্তৃত। তো এই জায়গাটা দিয়ে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে মোটামুটি ভেতরের অংশ। দেখুন এখানেও কিন্তু এরকম নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছি। আর দেখুন ওপরে একদম দেওয়া রয়েছে প্রত্নকথা। এই মুহূর্তে এখানে মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছে, তো যাই হোক ভিজে ভিজেই করছি ভিডিওটা। এই হচ্ছে এবছরে এখানকার যে থিম প্রত্নকথা, সেটা সবার প্রথমে ডিসপ্লে করা হচ্ছে। আর এর নিচের দিকে থিমের সাথে সামঞ্জস্য রেখে তার যে বহির্দৃশ্য সেগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্তই ফাইবার কাস্টিংয়ের তৈরি। তার ওপর লাল রং করা রয়েছে, লাল নয় অ্যাকচুয়ালি এটা ইট কালার যেটাকে বলা হয়, ইট কালারের মতনই রং আনা হয়েছে। আর এখানে কিন্তু কাঠেরই অংশ বলা যেতে পারে, কাঠ। আর এখানেও কিন্তু এরকম ফাইবার পেরেক দিয়ে লাগানো রয়েছে, যেরকম মানে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এগুলোর মাধ্যমে। এরকম বিভিন্ন লোহার এরকম ফ্রেম তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু পুরো লোহার ফ্রেম। এরকম বিভিন্ন রকমের লোহার ফ্রেম তৈরি করা হয়েছে, যার ওপর দিকে কিন্তু এরকম বিভিন্ন জিনিস ইনস্টলেশন হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন বিষয়, যে প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু দেখানো হবে। তো এখানে এরকম ফ্রেম রয়েছে, এখানে এরকম ফ্রেম রয়েছে। এগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই এক্ষুনি মানে বোঝা যাচ্ছে না অতটা। আর রাত্রিবেলা এগুলোর মধ্যে কিন্তু সম্ভবত লাইট লাগানো থাকবে, তার ফলে এই জায়গাগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগবে। এই হচ্ছে এখানকার মণ্ডপে ঢোকার যে প্রবেশ পথ সেটা। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কি রয়েছে এবছরের চমক।
তো এখানেও কিন্তু এরকম বিভিন্ন কাঠের বক্স, তার গায়ে কাঁচ দেওয়া রয়েছে এবং ভেতরে লাইট থাকবে, তুলো রয়েছে এবং তুলোর উপরে যে বিভিন্ন বিষয় সেগুলোকে ডিসপ্লে করা হবে যা থিমের সঙ্গে প্রাসঙ্গিক। এরকম কিন্তু অনেকগুলো ডিসপ্লে প্যানেল এখানে দেওয়া রয়েছে। আর স্বাভাবিকভাবেই এখানে কিন্তু লাইট লাগানো থাকবে। লাইটের মাধ্যমে আপনারা এই অংশটার মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করবেন, যার দুদিকেই কিন্তু এরকম ডিসপ্লে প্যানেল রয়েছে দেখুন। আর হ্যাঁ, উপরের দিকে দেখুন এরকম ছোট ছোট এগুলো সম্ভবত স্টিলের হবে, স্টিলের বাটির মতন টুনির থেকে একটু বড় যে লাইটগুলো হয় এরকম লাগানো রয়েছে। এগুলো কিন্তু জ্বলবে, অর্থাৎ একদম উপরের অংশে এরকম লাইট জ্বলবে আর এরকম দুদিকে এরকম লাইট জ্বলবে, যার ভেতর থেকে কিন্তু আপনাদেরকে এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর একদম ভিতরে প্রবেশ করার পর এইখানেই কিন্তু চোখে পড়ছে প্রথমেই একটা গৌতম বুদ্ধর মূর্তি। দেখুন এইটাও কিন্তু আলোর মাধ্যমে রিফ্লেকশন হবে। এই মুহূর্তে এখানে একটু অন্ধকার লাগছে, তো একটা খুব সুন্দর বড় গৌতম বুদ্ধর ধ্যানরত মূর্তি এখানে চোখে পড়বে দর্শকদের। তারপর এখান থেকে আপনাদেরকে এদিকে প্রবেশ করে যেতে হবে। তো এই আমরা এখন প্রবেশ করলাম মূল মণ্ডপের দিকে যেতে। এখানে প্রবেশ করেও কিন্তু এরকম নানান ধরনের স্ট্রাকচার ইনস্টল রয়েছে যেগুলো চোখে পড়ছে এরকম। আর এই হচ্ছে এন্ট্রেন্সটা যেটা আপনাদেরকে দেখালাম। পুরো যেন মনে হচ্ছে একটা গুহার ভেতরে দাঁড়িয়ে রয়েছি, যেরকম মানে আগেকার দিনের যেরকম গুহা হতো সেরকম। এই স্ট্রাকচারটা দেখুন, এই জায়গাগুলো দেখুন, একটু জুম করেও দেখাই আপনাদের। দেখুন পুরো একটা গুহার আকৃতি, যেন মনে হচ্ছে এগুলো ইট পাথর দিয়ে তৈরি। এগুলো কিন্তু ফাইবার কাস্টিং রয়েছে, আমি হাত দিয়ে যেটা বুঝতে পারলাম। এখানেও কিন্তু বিভিন্ন রকম যে মেসেজ সেগুলো দেওয়া রয়েছে, এখানেও বিভিন্ন রকমের মেসেজ দেওয়া রয়েছে। আর এবং ওপর দিকে এরকম একটি অংশ রয়েছে যেখানে কিন্তু কিছু একটা ইনস্টল রয়েছে, মানে প্রত্নতাত্ত্বিক বিষয়েরই কিছু ইনস্টলেশন রয়েছে, যেটা দড়ি দিয়ে এই মুহূর্তে এখানে ঝুলিয়ে রাখা রয়েছে। পরে আরও জিনিসটা ক্লিয়ার হবে। এখানেও কিন্তু এরকম নানান ধরনের বিষয় ডিসপ্লে করা হবে। এই যে এখন থেকে এগুলো তৈরি করা হয়ে গেছে যথারীতি। আর এখানে তার সাথে সাথে বিভিন্ন ধরনের ইনফরমেশান থাকবে। আর এই জায়গাটা কিন্তু বিশেষ করে আমার মনে হয় দারুণ লাগবে, বিকজ এখনই কিন্তু এর একটা দারুণ ফিল পাওয়া যাচ্ছে। এখানে পুরো নীল রঙের মানে আলোর ব্যবহার রয়েছে। আর একটা দেখুন পুরো একটা সমুদ্রের মতন বোঝানো হয়েছে, সমুদ্রের যেরকম ঢেউ এরকম একটা কোনো অংশের মতন বোঝানো হচ্ছে। আরও আনুষঙ্গিক প্রচুর কাজকর্ম থাকবে এখানে, অনেক ধরনের ইনফরমেশান প্রোভাইড করা হবে আপনাদেরকে। এখানেও কিন্তু একটা বিশাল বড় ড্যাশবোর্ড মতন তৈরি করা হয়েছে, এটা পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের ওপরে, যার মধ্যে এখনও এখানে অনেক কিছু হয়তো স্ট্রাকচারাল কাজ বাকি রয়েছে। এখানে সমস্ত রকমের স্ট্রাকচার ইনস্টল করা হবে। আর এরপরে এই যে অংশটা রয়েছে এটা কিন্তু যা দেখছি এটা কিন্তু টিন দিয়ে তৈরি করা হয়েছে। আর প্রধান মেটেরিয়াল হিসাবে কিন্তু এখানে লোহা ব্যবহার করা হয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো লোহার কাস্টিং বডি রয়েছে। আর এখানে পুরো এই স্ক্রিনের যে স্ট্রাকচারাল যে বডি রয়েছে তার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের যে থিম প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে মানুষ যাতে এসে এখানে বুঝতে পারে, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে খনন কার্যের যে তথ্য সেগুলো কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যখন আসবেন থিমের ভিড়ে কিন্তু আমাদের যে ঐতিহ্য সেটাকে ভুলে যাবেন না। অবশ্যই কিন্তু এগুলো আমাদের ইতিহাসের এক একটা কিন্তু গোড়া, ইতিহাসের এক একটা কিন্তু রুট যেটাকে বলে। তাই একটু যদি হাতে সময় পান, ভিড়ের মধ্যে দাঁড়াতেও দেয় না এটাও ফ্যাক্ট, তো যদি একটু সময় হাতে পান তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে শিল্পীর শিল্পকর্মে কী কী ফুটে উঠছে। আর এই দেখুন, এটা যেটা বললাম এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা। আর পুরো দেখুন এই এই সাইড এবং এই সাইড, দু সাইড জুড়েই কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা দেখতে পাবেন রিলেটেড টু প্রত্নতাত্ত্বিক বিভিন্ন বিষয়। এদিক থেকে ঢুকে এন্ট্রেন্স নিলাম, নিয়ে কিন্তু এই পোর্শনটা এলাম এবং এই পোর্শনটার পরে আমরা চলে এলাম আরেকটা পোর্শনে। তো এই যে পোর্শনটা, এখানে কিন্তু এই প্রত্নতাত্ত্বিক বিষয়েরই কিন্তু বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন দেখুন আমি যে দাদাকে পেয়েছি উনি কিন্তু এই মণ্ডপ সজ্জার সাথেই যুক্ত রয়েছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম উনি দেখছেন এবং করছেন। তো ভাবলাম একটু ওনার সাথেও কথা বলে নিয়ে এই মণ্ডপের বিষয়ে ওনার থেকেও আরেকটুখানি জেনে নিই। রাজুদা যে বিষয়টা নিয়ে কাজ করছে মোঘলমারি দাঁতনের অবস্থিত ওই মেদিনীপুরে, ওই জায়গাটাকে নিয়ে বাংলার পুরনো, সবথেকে পুরনো এবং বড়, সবথেকে বড় এখনো পর্যন্ত নালন্দার সমকক্ষ যেটা ধরা হচ্ছে, সেই বৌদ্ধ বিহার আছে সেইটারই রেপ্লিকা
এই জায়গাটায় দেখানো হয়েছে পুরো মিডল যে পোর্শনটাতে। তো ওইখান থেকে ওই খননের মাধ্যমে উঠে এসেছে যে জিনিসগুলো, সেইটারই একটা গল্প এখানে তৈরি করা হয়েছে। ওইখানে যে 2003 সাল থেকে এটা খনন চলেছে 16 সাল পর্যন্ত, প্রায় 9 দফায় অনেকটা খনন হয়েছে। সেই খননের ফলে যে জিনিসগুলো উঠে এসছে তারই উপকরণগুলো এখানে আমরা ইউজ করেছি আমাদের মতো করে। এবার সেটা নিয়ে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ওটারই ফিল পাওয়া যাবে। তো মেন কি মেটেরিয়ালস এখানে আপনারা ব্যবহার করেছেন? ওই যে আগে যে বললাম যে পাথর থেকে শুরু করে পিওপি, ফাইবার, সেগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু ওদের যে ফরম্যাটটা ছিল স্টাকো যে ওদের এখান থেকে যে স্টাকো ইটের যে ডিজাইন, সেই স্টাকো জিনিসটাকে ধরার জন্যে আমরা এই জিনিসগুলোকে দিয়ে ওই ফিলটাকে আনার চেষ্টা করেছি। প্লাস্টার বলুন, মাটি বলুন, ওগুলো দিয়ে ওই স্টাকো ফিলটাকে আনার চেষ্টা করি। আর দর্শক দেখলে ওই ফিলটা আশা করি পাবে। হ্যাঁ, ওই যে স্টাকো ফিল যে ধরনটা, যে চুন সুরকির যে ধরনটা, ওটাও তো একটা আলাদা মিডিয়াম। তো ওই ফিলটা এখানে আনার চেষ্টা করা হয়েছে, এবং সব জায়গাতে ওই ইটের পোর্শনটাই বেশি পাওয়া গেছিলো আর কি। ওইখানে মোগলমারিতে ইটেরই বিভিন্ন রকমের ডিজাইন, মানে পদ্ম ডিজাইন করা বা বিভিন্ন মূর্তি ডিজাইন করা ইটের ওপরই। তো এখানে ইটের পোর্শনটা ওই কারণে একটু বেশি, ওই ইটের ওই ফর্মটা আছে, তাই এখানে রিক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এই যে পোর্ট্রেটটা এখন আপনারা দেখছেন স্ক্রিনে, এটা কিন্তু হচ্ছে মোগলমারি খননচিত্রের যে অংশ, তারই কিছুটা অংশ এখানে তুলে ধরা রয়েছে ছবির মাধ্যমে, যা হয়েছিল 2003 থেকে 2016। তো তার বিভিন্ন কপি এখানে রয়েছে। এই পুরো কিন্তু দেওয়াল জুড়ে এই কপিগুলো দেওয়া রয়েছে। আর এই দিকটা হচ্ছে আপনাদের যে মূল মণ্ডপটা, সেটা তৈরি করা হয়েছে। আর যথারীতি এখানে কিন্তু মাতৃ প্রতিমা এসে গেছে, যা একটু পরেই আপনাদেরকে দেখাবো আরও ক্লোজ থেকে। আর ওপরে কিন্তু এরকম বিভিন্ন ধরনের কাঠের যে বক্স হয় না, এই যে দেখতে পাচ্ছেন কাঠের যেরকম বক্স হয় সেরকম কিন্তু ঝোলানো রয়েছে। এর ভেতরেও বিভিন্ন ধরনের থিমের সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়কে এখানে রাখা হবে হয়তো। তো এই মুহূর্তে এগুলো ফাঁকা দেখছি, তাই বোঝা সম্ভব নয় যে শিল্পীর মাথায় এখন কি চিন্তা ভাবনা চলছে। আর এই জায়গাটা দেখুন, এটা কিন্তু যেটা আপনাদেরকে বললাম মূল মণ্ডপ, আর ঠিক মূল মণ্ডপেরই একদম মানে উল্টো দিক বরাবর এখানে একটা বিশাল বড় পাথরের আকারে একটা স্ট্রাকচার রয়েছে, যদিও এটা ফাইবারের। আর এখানে একটা মেসেজ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম বিভিন্ন মেসেজের মাধ্যমে বিভিন্ন যে অংশ আপনারা এখানে দেখতে পাবেন সেগুলো বুঝতে পারবেন। আর দেখুন এখানেও কিন্তু এরকম বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এখান দিয়ে কিন্তু এক্সিটটা হয়ে যাচ্ছে, মানে এখান দিয়ে একদম গিয়ে সোজা আপনারা রাস্তায় উঠে যাবেন। তো এইটাই কিন্তু এক্সিটের জন্য তৈরি করা হচ্ছে। একটুখানি আপনাদেরকে এই দিকের অংশটাতে নিয়ে যাই। এখানে কিন্তু বিভিন্ন যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, এগুলো বেসিক্যালি যেটা আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা, মানে লোহার ভেতরে কিন্তু সিমেন্ট রয়েছে। আর তার মাঝে মাঝে কিন্তু এরকম হলুদ রঙের লাইট দেওয়া রয়েছে, আর এটা কিন্তু লোহার জালিকা। তো এর ভেতর দিয়ে হলুদ রঙের লাইটটা দেওয়ার ফলে এই যে স্ট্রাকচারটা পুরো আপনারা দেখছেন, এই মুহূর্তে দেখছেন, এটা কিন্তু সত্যি অনবদ্য সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু বিভিন্ন যে খনন কার্য হয়েছিল, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, কোন সাল থেকে কোন সাল অবধি হয়েছিল, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে ডকুমেন্টেশন ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটাও হচ্ছে পাথর দিয়ে বোধহয় তৈরি করা এগুলো। তো এরকম নানান ধরনের কিন্তু স্ট্রাকচার এখানে রয়েছে। তো এই মোটামুটি রয়েছে পুরো মণ্ডপ জুড়ে, আপনারা এই ধরনের কাজ দেখতে পাবেন। দেখুন, এই আমি ওপরে ছিলাম, ওপরের অংশগুলো আপনাদেরকে দেখালাম, এই বিভিন্ন পোর্শনগুলো আপনাদেরকে দেখালাম। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নিচের অংশে। তো একটু আপনাদেরকে এবার নিচের জায়গাগুলো দেখাই। এখানেও দেখুন, প্রথমেই যেটা চোখে পড়লো, এখানেও কিন্তু এরকম বিভিন্ন কাঁচের বক্স সম্ভবত রাখা হবে, যার ভেতরে এরকম বিভিন্ন জিনিসগুলো রিফ্লেক্ট করানো হবে, যেটা আমরা উপরেও দেখতে পেলাম। তো এরকম এখানে বিভিন্ন রকম স্ট্রাকচারাল জিনিসপত্র থাকবে। আচ্ছা, এইখানে দেখুন, এখানে একটা ব্যানার টাইপ দেখতে পাচ্ছি, মানে টিনের একটা বোর্ড দেখতে পাচ্ছি, যেখানেও কিন্তু এরকম যে মহাবিহার, তার সম্বন্ধে কিন্তু বিশেষ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। আর এই যে পোর্শনটা দেখছেন, মানে একদম এই নিচের দিকের যে পোর্শনটা, এখানে এরকম বিভিন্ন রকম স্ট্রাকচার রেডি করা হয়েছে। এগুলো বিভিন্ন মেটেরিয়ালের রয়েছে, এগুলো সম্ভবত প্লাস্টার অফ প্যারিসের রয়েছে সম্ভবত। আর
এরকম এখানে অনেক ধরনের কিন্তু স্ট্রাকচার রয়েছে যা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই মোটামুটি নিচের পোর্শনটা, যেটা আপনাদেরকে একটু যদি এখান দিয়ে দেখাই, দেখুন এই হচ্ছে নিচের পোর্শন, আর তার উপরে হচ্ছে এই সেকেন্ড ফ্লোর মানে দোতলার যে পোর্শনটা সেইটা। আর এখান থেকে দেখুন এই ফ্রেমটা কিন্তু দারুণ লাগছে দেখতে, আমার খুব ভালো লাগলো এই ফ্রেমটা। কাকু নমস্কার, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাকে অনেক স্বাগতম। একটু প্রথমেই আপনার নাম আর এই ক্লাবের সাথে পরিচয়টা দিয়েই শুরু করতে চাইবো। আমার নাম অজয় মজুমদার, আমি পুজো কমিটির সম্পাদক। আমাদের এবারের পুজোর একটা রিসার্চ ধর্মীয় কাজ হয়েছে, রিসার্চমূলক কাজ। এই কাজটা দেখতে মানে কাজটা সম্বন্ধে জানতে গেলে বা দেখতে হলে আসতে হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গেরই দাঁতন অঞ্চলের একটা ব্লক, তার নাম মঙ্গলমারি। সেই মঙ্গলমারিটা ওটা আগে ছিল একটা ঢিপি, একটা বড় অঞ্চল জুড়ে ঢিপি ছিল। সে লোকাল নাম ছিল সখী সেনার ঢিপি। এবার আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রধান যিনি অশোক দত্ত, এখন মারা গেছেন, 1999 সালে উনি বলেন না, এটা খালি ঢিপি না, এর মধ্যে অন্য কিছু থাকতে পারে। এবার 2003 সাল থেকে 9 দফায় 2016 সাল পর্যন্ত এটা খনন কার্য হয়। তাতে পুরো একটা বৌদ্ধ বিহার, যেটাকে বলছে নালন্দা সমসাময়িক, সেখানে হিমংসাংও এসেছিলো, তারও প্রমাণ পাওয়া গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এটা সেরকম প্রচার নেই। আমরা সেটাকে নিয়েই কাজ করেছি, এবং সেখানে কাজ করতে গিয়ে দেখা গেছে, সেখানে খনন কার্যে দেখা গেছে সরস্বতীর মতন দেখতে বা বিষ্ণু বা তারামা এদের উপস্থিতি পাওয়া গেছে। এই পাল বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ এদের সময়ও এরা ছিল। আমাদের শিল্পীর চোখে যে এখনও পর্যন্ত খনন কার্য 20% সম্পন্ন হয়েছে, বাকি 80% খোঁড়া হলে আমাদের শিল্পী ভাবনা যে হয়তো ওর মধ্যে আমরা দুর্গা মাকেও দেখতে পাবো, যেহেতু এদের আমরা পেয়েছি, এই বিষ্ণু, সরস্বতী, তারামা, তারা, এদের অতএব তারাও তো শক্তির একটা সেই তুলনায় সেইটা চিন্তা ভাবনা করে একটা গর্ভগৃহ ওখানে পাওয়া গেছে। এরকমই আমাদের প্রতিমাটাকে সেই চিন্তা ভাবনায় বসানো হয়েছে। আমাদের থিমের নাম হচ্ছে প্রত্নকথা, প্রত্নতত্ত্বের উপর কাজ। আচ্ছা, প্রত্নকথা। আচ্ছা। আর এটা তো একটা বিশাল বড় কর্মযজ্ঞ যা আমি দেখতে পাচ্ছি, মানে আশেপাশের এই পুরো স্ট্রাকচারটা, যেটা আমি দর্শকদেরকেও দেখাচ্ছিলাম একটু আগে, আরও দেখাবো। তো এই বিশাল কর্মকাণ্ডটা মোটামুটি আপনাদের মানে প্রস্তুতি কাজ কবে থেকে শুরু করেছেন? এমনি আমাদের ঠাকুর আরম্ভ হয়ে গেছিল 6 মাস আগে, আর অন ফিল্ড আমরা কাজ আরম্ভ করছি 13ই মে। 13ই মে, মানে 4 মাস হয়ে গেল। বাহ, সত্যি তাই। 4 মাস হয়ে গেল। বড় কাজ তো করতে, প্রচুর ধরনের কাজ করতে সময় লেগেছে। তো আর এখানকার পুজো মোটামুটি আপনার উদ্বোধন কবে হচ্ছে? শুভ উদ্বোধন হচ্ছে 25 তারিখ। 25 তারিখে। আচ্ছা, 18 থেকে 22 আপনাদের মাসাটেও আপনারা অংশগ্রহণ করছেন, তো তারপরে বন্ধ হয়ে যাবে কয়েকদিনের জন্য, আবার 25 তারিখে। এইখানে কিন্তু একটু কন্ট্রাডিকশন আছে। আমরা 18 থেকে 22 করার পরে 23-24 বন্ধ রাখবো বলছি, কিন্তু লোক এলে কি বন্ধ রাখা যায়? তাদের জন্যই পুজোটা 25 তারিখে অফিসিয়ালি ওপেন হবে। আর 23-24 এলে লোকে দেখে যাবে কি করা যাবে। আচ্ছা, মানে 25 তারিখ আপনাদের অফিসিয়ালি ইনগ্রেশন ডেট রয়েছে। আমাদের যারা আমাদের কাজের সঙ্গে আছেন, নৃসিংহ প্রসাদ ভাদুরী, আচ্ছা, গৌতম ঘোষ, ওনারাই ওপেনিং করবেন। আচ্ছা, আর এমনি এই বছরের যে যিনি শিল্পী করছেন এই কাজটা পুরো, তার নামটা একটু জানতে পারি? তার নাম রাজু সরকার। ওনারই পুরো শিল্পকর্ম এখানে আমরা। ও একদমই লোকাল ছেলে, এখান থেকে 5 মিনিট ওর বাড়ি, এর জন্য কাজটা করতে অনেকটা সুবিধাও হয়েছে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করে আপনাকে, মানে আপনি ব্যস্ত মানুষ, আপনাকে আটকাবো না। আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা সিনিয়র সিটিজেনের প্রাধান্য থাকে। একটা বয়সের পরে মানুষ তো আর সেই ভিড়ের মধ্যে গিয়ে পুজো উপভোগ করতে পারে না। আমার বাড়ি, আপনার বাড়ি, প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো ঠাকুরপুকুর এসবি পার্কের আমরা যে ভিড়টা দেখেছি এত বছর ধরে, তো সেখানে কি আপনারা সিনিয়র সিটিজেন বা ফিজিক্যালি যারা অ্যাবেল্ড, মানে বিশেষভাবে যারা এগিয়ে রয়েছেন, তাদের জন্য কি আলাদা কোনো? আপনি আমাদের প্যান্ডেল মণ্ডপের স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন যে আলাদা করে জায়গা করা আমাদের পক্ষে সম্ভব নয়, বা সেরকম স্পেসও আমাদের নেই। কিন্তু আমরা তাদের সঙ্গে আমাদের ভলেন্টিয়াররা টেক কেয়ার করবে যদি কেউ আসে। আর সিনিয়র সিটিজেনরা তো অতি অবশ্যই আগে পাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের আমাদের যথেষ্ট পরিমাণ হুইল চেয়ার থাকবে। আমাদের ভলেন্টিয়াররা তাদের নিজেদের দায়িত্বে করে আসবে এবং তাদের মণ্ডপে তুলবে, দেখাবে, এটা বাইরে ছেড়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে। মানে জেনারেল পাস ছাড়াও তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে মণ্ডপে। ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর অগ্রিম শুভেচ্ছা রইল। এখানে কিন্তু মাতৃ প্রতিমা যথারীতি এসে গেছে। তো আপনাদেরকে একটু একদম এক্সক্লুসিভলি ফার্স্ট লুক এখানকার দেখাচ্ছি। এখানকার যে মাতৃ প্রতিমা,
ভূমির থেকে যদি দেখেন তাহলে কিন্তু এবছরের মাতৃ প্রতিমা যেটা করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট মানে উচ্চতার দিক থেকে কিন্তু যথেষ্ট উঁচু। আর একদম নিচের দিকে বিরাজমান রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এবং তার ঠিক ওপরের অংশে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজিত রয়েছেন, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আধা প্রিপারেশন অবস্থাতে রয়েছে, তাতে কিন্তু মানে তাতেও যে মাতৃ প্রতিমাটা দেখতে লাগছে দেখার দিক থেকে, সেটাও কিন্তু সত্যি মানে নজর সরানো মানে যাচ্ছে না। শুধু মায়ের মানে মুখটা খালি দেখুন, সত্যি কি মিষ্টি। পিছনের যে চালচিত্রটা ট্রেনের সাথে এই ওপরের কিন্তু এই যে হলুদটা দেখছেন, এটা কিন্তু ট্রেন, যার মাধ্যমে এই জিনিসটা কিন্তু এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। এই মাতৃ প্রতিমার ওপরের অংশে এটা স্থাপন করা হবে। তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঠাকুরপুকুর এসবি পার্কের যে পুজো প্রস্তুতি, বলতে গেলে একদম শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি, তা তুলে ধরার চেষ্টা করলাম। বাকি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা কিন্তু পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম, আপনাদের এই শেয়ারিংগুলোর মাধ্যমেই যারা পুজোপ্রেমী মানুষজন রয়েছেন তাদের কাছেও কিন্তু এই বিভিন্ন জায়গার যে পুজো প্রস্তুতির থিম সেগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা রইল।